তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এই স্লোগান আমরা প্রাচীনকাল থেকে শুনে আসছি। এমনকি নতুন করে দাবিতে যখন শিবির সমর্থিত প্যানেল পরিষদ দাঁড়িয়েছিল সেখানেও কিন্তু শিবিরকে লক্ষ্য করে এই স্লোগান দেওয়া হয়, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। যাই হোক না কেন, আমরা দেখে এসেছি পিছনে বিশেষ করে শাহবাগের সেই ঘটনা, যেই নামেই শাহবাগ সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে, যেই সংগ্রামের কারণে, যেই আন্দোলনের কারণে শাহবাগ সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছে, সেই আন্দোলনটি ছিল জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন। সে আন্দোলনে আমরা দেখেছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিল। বিশেষ করে কওমি অঙ্গনের আমাদের অনেকেরই প্রিয় ফরিদুদ্দিন মাসুদ নামক একজন আলেম, তিনিও কিন্তু যোগ দিয়েছিলেন, যার দরুন বর্তমানে তাকে পালিয়ে বেরোতে হচ্ছে, সমাজে মুখ দেখানো কোনোভাবেই যাচ্ছে না। যাই হোক না কেন, ওটা আমার বলার উদ্দেশ্য না। বলার মানসা হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন টাইমে জামাত ইসলামীকে লক্ষ্য করে রাজাকার স্লোগানটা দেওয়া হয়েছে। আপনারা জানেন সেই শাহবাগে সেদিন কিন্তু যারাই দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল তাদের মূল স্লোগান ছিল যে কোনো মাধ্যমে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। তাদেরকে যে রাজাকার, এটা নিজেরা স্বঘোষিত হলে হবে না, রাষ্ট্র কর্তৃক ঘোষণা দেওয়া লাগবে। যাই হোক না কেন, অনেক দাবি দেওয়া হয়, কিন্তু প্রায় ধরতে গেলে 16 আনাই কিন্তু মেনে নিয়েছিল আমাদের কি বলে রাষ্ট্রপ্রধানরা, তৎকালীন রাষ্ট্রপ্রধানরা, বর্তমানে যারা ফেসিবাদ হিসাবে ভূষিত হয়েছে। তো এখন এমন একটি ফটো কার্ড আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, কিংবা আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যক্ষ করেছি যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতির সামনে শুধু 1971 সালের বিষয়কে নিয়ে ক্ষমা চাননি, বরং 47-এর বিষয় নিয়েও ক্ষমা চেয়েছে। আমি জানি না 47-এ তারা কী ভুল করেছিল, আর 47-এর সাথে বাংলাদেশের কী সম্পর্ক সেটা আমার জানা নেই। কারণ 47-এর সাথে ভারত পাকিস্তানের সম্পর্ক, 47-এর সাথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নয়। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক হচ্ছে 71-এর সাথে। সুতরাং যদি জামাতে ইসলামী কোনো কথা বলে থাকে, কোনো কাজ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, সেটা 71-এ করেছে, 47-এ নয়। কারণ 47-এ তো বাংলাদেশ নামক ভূখণ্ড তৈরি হয়নি। তাই হোক না কেন, ওটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে এটা যে জামাত ইসলামী কেন বারংবার ক্ষমা চাচ্ছে, এবং বিশেষ করে সেটা যুদ্ধ অপরাধের ক্ষমা। তাদের এটা অন্যায় হয়েছে, তারা যুদ্ধ অপরাধী। তাহলে প্রকৃতপক্ষে কি জামাত ইসলামী যুদ্ধ অপরাধী ছিল? তারা কি 71 বিরোধী ছিল? তারা কি 52 বিরোধী ছিল? না, আপনাকে জানতে হবে জামাত ইসলামী কেন বারংবার ক্ষমা চেয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে জাতির রোষানলে পড়ে। এই জাতির রোষানলে পড়েই জামাত ইসলামী বারবার ক্ষমা চেতে বাধ্য হয়েছে। যদিও জামাত ইসলামের 2 আনাও দোষ নেই। না, আমরা যদি ভালো করে বিবেক দিয়ে দেখি, আমরা যদি ভালো করে ন্যায়সঙ্গত পত্রিকাগুলোর সঠিক সময়ের সঠিক নিউজগুলো দেখি, তাহলে কিন্তু আমরা এটা পাই না যে জামাত ইসলামী বাংলাদেশ 71 বিরোধী ছিল, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ছিল। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী থেকে কিভাবে বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে তারা রাজনীতি করে আছে, কিভাবে বাংলাদেশ নামক দেশের প্রিতে বসে তারা বাংলাদেশ নামক দেশের পার্লামেন্টের সদস্য হতে চায়, এটা একটি অযৌক্তিক ব্যাপার। সুতরাং আমরা যারা একথা বারংবার বলেই যাচ্ছি জামাত ইসলামী হচ্ছে দেশ বিরোধী, জামাত ইসলামী হচ্ছে 1971 বিরোধী, তারা বার জালেম হিসেবে ভূষিত হচ্ছেন। মনে রাখবেন, এক স্বৈরাচার যারা জামাত ইসলামীকে রাষ্ট্রবিরোধী, জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী, জামাত ইসলামীকে রাজাকার, জামাত ইসলামীকে 52 বিরোধী, জামাত ইসলামীকে 71 বিরোধী বলে যাচ্ছিল, তারাই কিন্তু এদেশ থেকে ফেসিস্ট নাম ভূষিত হয়ে পালাতে বাধ্য হয়েছে। ক্লিয়ার? দুপুরের খাবারটা পর্যন্ত তারা খেয়ে যেতে পারেনি। তো আপনাদেরকে বলছি, তারা তো দুপুরের খাবার খেয়ে যেতে পারেনি। আপনারা যারা জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, কেন জামাত ইসলামী জাতির রোষানলে পড়ে জাতির সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, এই জাতিটা ভালো করে জানে জামাত ইসলামী বাংলাদেশ 1971 বিরোধী নয়, জামাত ইসলামী বাংলাদেশ 52 বিরোধী নয়, যুদ্ধ অপরাধী নয়, রাজাকার নয়। এই দেশের একটা পার্সেন্ট ছিল, যেই পার্সেন্টটা বিশেষ করে এক পাকিস্তানের পক্ষে ছিল, আর বাকি সবাই হচ্ছে না,
আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, যদি আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না, আমরা আমাদের অধিকার পাচ্ছি না, আমরা আলাদা হতে চাই। কিন্তু কিছু লোক ছিল যারা চেয়েছিল না যে এই মুসলিম রাষ্ট্রটা আলাদা হোক। যে কোনো মাধ্যমে তাদের অভ্যন্তরিক বিষয়টাকে যে কোনো মাধ্যমে সলভ করে, সমাধান করে, হল করে তাদেরকে আবার একই সুতায় গেঁথে কিভাবে রাখা যায়, এই ব্যাপারটাই কিন্তু অনেকে কাজ চালিয়েছিল। এখন দেখেন, তারা কিন্তু দেশ বিরোধী ছিল না, তারা কিন্তু বাংলাদেশ বিরোধী ছিল না, তারা কিন্তু মাতৃভূমি বিরোধী ছিল না, তারা কিন্তু একত্র বিরোধী ছিল না। তাদের মৌলিক ভূমিকা এটাই ছিল, মৌলিক ব্যাপার এটাই ছিল, তারা চাচ্ছিল যে যে কোনো মাধ্যমে এই বাংলাদেশ নামক দেশের মানুষকে যেভাবে অন্যায় করা হয়, তাদের প্রতি জুলুম করা হয়, জুলুমের স্টিম রোলার চালানো হয় তাদের উপরে, এই জুলুমের স্টিম রোলার থেকে কীভাবে এদেশের মানুষকে রক্ষা করা যায়, সেই মানসা, সেই উদ্দেশ্য, মাকসাদ নিয়ে কিন্তু একটা দল কাজ করে যাচ্ছিল সম্মিলিতভাবে। যেহেতু পাকিস্তান নামক একটি রাষ্ট্র ছিল ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আপনি জেনে অবাক হবেন যে 1971 সালের সেই আমাদের যুদ্ধে ভারত কিন্তু অপকৌশল, তারা আমাদের হেল্প করেছে বলে, কিন্তু কতটুকু হেল্প করেছে আমরা জানি না। কিন্তু তাদের মৌলিক উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা। সেই ফাটল কিন্তু সবচেয়ে বেশি তারাই তৈরি করেছিল, এবং তারাই আমাদেরকে যদিও বলা হয় হেল্প করেছিল, তাহলে সেটার নিমিত্ত হবে, সেটার মাকসাদ হবে একমাত্র এটা যে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা, পার্থক্য তৈরি করা, আলাদা করা। কারণ মুসলিম বিশ্বকে একসাথে কেউই দেখতে চায় না, কারণ তারা জানে মুসলিম বিশ্ব একসাথে হলে তাদের শক্তি কতটা উপরে উঠবে। যাই হোক না কেন, ওটা আমাদের বিষয় না। যদি আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের প্রেম আমার অন্তরে ধারণ করি, কিন্তু কথা হচ্ছে আপনাকে বারংবার আমি স্মরণ করে দিতে চাই, মনে রাখবেন এই বাংলাদেশ নামক স্বাধীন দেশটি, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার বেড়ে ওঠা, তাহলে কেন আপনি আমাকে বারবার রাজাকার স্লোগান দিচ্ছেন? তুই বিবেকের কাছে প্রশ্ন করব, আমি এখন মরে গেলেও কি পাকিস্তানের পক্ষ অবলম্বন করব? না, কোনো দিনই না। আমি পাকিস্তানি না, আমি পাকিস্তানের পক্ষ অবলম্বন করবো না। পাকিস্তান আমার দেশ না, জাস্ট তার প্রতি একটু প্রীত আসবে, পাকিস্তানের প্রতি আমার একটু প্রীত আসবে কখন? এটা যখন মনে হবে যে পাকিস্তান শুধু মুসলিমদের একটি দেশ, মুসলিমদের বিশ্বের মধ্যে অন্যতম বড় সংখ্যাগোষ্ঠীর একটি দেশ, জাস্ট এতটুকু প্রীত আসবে। কিন্তু যখন আমার দেশের মোকাবেলায় পাকিস্তানকে ধারণ করা হবে, তখন আমি কোনোদিনও পাকিস্তানপন্থী হবে না। কারণ আমার দেশ বাংলাদেশ, এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, এটা আমার দেশ, মাতৃভূমি, আমার মায়ের জন্ম, তো এখানেই তো আমার সব। যাই হোক না কেন, ভিডিওর লাস্টে এটাই বোঝাতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ পাকিস্তানের পক্ষে নয়, জামাত ইসলামী বাংলাদেশ দেশদ্রোহী নয়, আমরা ওলামা ইকরাম দেশদ্রোহী নয়, জামাত ইসলামী বাংলাদেশ রাজাকার নয়, আমরা ওলামা ইকরাম রাজাকার নয়, আমরা বাংলাদেশের পক্ষে ছিলাম, বাংলাদেশের পক্ষে আছি, জীবন পর্যন্ত হয়তোবা দেশের জন্য লড়াই করব। আল্লাহ তাআলা যদি শাহাদাত আমাদের নসিবে দিয়ে থাকেন, তাহলে দেশের জন্য আমরা শাহাদাত বরণ করতেও প্রস্তুত। আসসালামু আলাইকুম।